ডিয়ার লার্নার, আজকে আমরা দেখে নেব টিচার্স ডায়েরি এবং উইকলি লেসন প্ল্যান কিভাবে লিখতে হয় সেগুলো, তার ফরম্যাট গুলো কি কি আছে, এক্সিস্টিং লেসন প্ল্যানের ফরম্যাট গুলো দেখবো, কিভাবে লিখতে হয় সেগুলো দেখবো, আপকামিং যে লেসন প্ল্যান আসছে বা টিচার্স ডায়েরি কিভাবে লিখতে হবে সেগুলো নিয়েও আলোচনা করবো। এবং আপনাদেরকে বলছি যে ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দেবো। আপনি smdntutorial.blogspot.com থেকে অনায়াসে এগুলো ফরম্যাট গুলো ডাউনলোড করে নিয়েও আপনি দেখতে পারেন। তো প্রথমে লেসন প্ল্যান বর্তমানে যেটা আছে আমার ত্রিপুরা রাজ্যে যে টিচার্স ডায়েরি চলছে, উইকলি লেসন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার সাথে যদি সেটা ফরম্যাটটা মোটামুটি মিলে যায় তাহলে একই রকম ভাবেই লিখলে হবে। আপনি যদি সেটা বুঝতে পারেন খুব ভালোভাবে সুন্দরভাবে চেষ্টা করছি বোঝানোর, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপকামিং যেটা আসছে 5B মডেলে কিভাবে লেসন প্ল্যান তৈরি করতে হবে বা টিচার্স ডায়েরি লিখতে হবে সেগুলো কিন্তু এখনো ক্লিয়ার কাট কোনো ফরম্যাট আসেনি, যখন ফরম্যাট আসে অবশ্যই আপনাকে দিয়ে দেবো। তো চলুন আজকে আমাদের ওই এক্সিস্টিং লেসন প্ল্যানের ফরম্যাট বা টিচার্স ডায়েরি ফরম্যাট গুলো দেখে নিই এবং কিভাবে লিখতে হবে সেগুলো দেখে নিই। টিচার্স ডায়েরির নমুনাটা আমরা দেখে নিলাম, এবার দেখে নিচ্ছি এক্সিস্টিং টিচার্স ডায়েরি যেটা আমরা কিভাবে সেটাকে লিখবো, কিভাবে তার রেকর্ড রাখবো সেই জিনিসটা। ফরম্যাট অনুযায়ী প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে সাপ্তাহিক পাঠ পরিকল্পনা, অর্থাৎ একটা পেজে কিন্তু এক সপ্তাহের জন্য পাঠ পরিকল্পনা করতে হবে, লেসন প্ল্যান করতে হবে। তো শ্রেণী এবং বিষয় লিখতে হবে, অধীতব্য বিষয়, মোট পাঠের দিন, পুনঃশিক্ষণের দিন, একক উপ-একক, পাঠের সম্ভাব্য শুরু এবং শেষের তারিখ, শিক্ষণ সামর্থ্য, এসব বিষয়গুলো লিখতে হবে। পরের পেজে রয়েছে যে সাপ্তাহিক পাঠ পরিকল্পনায় কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত আমরা পাঠ করালাম, সেখানে শিক্ষকের মন্তব্য থাকবে, পরিকল্পিত কার্যক্রম থাকবে, শিক্ষণমূলক প্রদীপন এবং শ্রবণ দর্শন বা TLM কি কি ব্যবহার করলাম সেটা এখানে থাকবে, মূল্যায়ন বা বাড়ির কাজ কি কি দিলাম তা করতে পারলো কিনা সেগুলো থাকবে, এবং প্রাসঙ্গিক পর্যবেক্ষণ এবং যৌক্তিকতা সেখানে লিখতে হবে। তারপর থাকবে শিক্ষকের পর্যবেক্ষণ, শিক্ষকের নাম, শ্রেণী, বিষয়, শাখা, মাস, ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীর নাম সেখানে লিখে রাখতে হবে এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর হবে। এক্সিস্টিং সাপ্তাহিক পাঠ পরিকল্পনার ফরম্যাট অনুযায়ী আমরা দেখে নিই কিভাবে সেটাকে লিখতে হবে। তো সাপ্তাহিক পাঠ পরিকল্পনার উপরে যেটা শ্রেণী রয়েছে সেখানে শ্রেণী লিখবো আমরা, যেমন সেখানে যেটা লেসন প্ল্যান করা হয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বা অঙ্ক বিষয়টাকে। তো মোট পাঠের দিন কত? মোট পাঠের দিন হচ্ছে 5 দিন। হ্যাঁ, মোট পাঠের দিন 5 দিন হবে, পুনঃশিক্ষণের দিন হবে 1 দিন। তবে সবটা ক্ষেত্রে যে পুনঃশিক্ষণ দিতেই হবে এমন কোনো কথা নয়। যদি সহজ কোনো অধ্যায় হয় তাহলে পুনঃশিক্ষণ না দিলেও চলবে। আপনার যদি সপ্তাহে 6 দিন থাকে তাহলে 6 দিনই পাঠ করতে পারেন, পাঠদান করতে পারেন, পুনঃশিক্ষণ না করলেও হবে। আর যেহেতু ওইটাতে যিনি করেছেন সেটাতে পুনঃশিক্ষণ প্রয়োজন বলে মনে করেছেন, তাই উনি 1 দিন পুনঃশিক্ষণের জন্য রেখেছেন এবং মোট পাঠ দিয়েছেন 5 দিন। তো সপ্তাহে যদি 2 দিন বন্ধ থাকে তাহলে সপ্তাহে রইল 4 দিন, তাহলে আপনাকে কিন্তু 4 দিনের জন্যই পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে। সেটা হচ্ছে সাপ্তাহিক পাঠ পরিকল্পনা। একটা সপ্তাহে যতদিন থাকবে তার জন্য আপনাকে পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে। এবং এটা তৈরি করতে হবে সপ্তাহের প্রথম দিকেই, অর্থাৎ আপনাকে সোমবারেই তৈরি করে নিতে হবে যে এই পুরো সপ্তাহ জুড়ে আপনি কি কি পড়াবেন, কোন দিন কি পড়াবেন সেটা। তো এখানে যেমন অধীতব্য বিষয় নেওয়া হয়েছিল 3য় অধ্যায়ের চতুর্ভুজ এবং তার বিভিন্ন ধর্ম। অষ্টম শ্রেণীর গণিতের 3য় অধ্যায় চতুর্ভুজ ও তার বিভিন্ন ধর্ম। তো একক এবং উপ-একক, এককটা হচ্ছে চতুর্ভুজ ও তার বিভিন্ন ধর্ম, উপ-এককটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, সেই ধর্মটা নিয়ে আলোচনা করা হবে। তো সেটা কবে আলোচনা করা হলো? 2 এপ্রিল 2018। শিক্ষণ সামর্থ্য কি? শিক্ষণ সামর্থ্য হচ্ছে সামান্তরিকের ধর্ম ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষকের মন্তব্য এক্ষেত্রে কি হবে? শিক্ষকের মন্তব্য হলো সামান্তরিকের 2 নম্বর ধর্ম শিক্ষক মহাশয় বোর্ডে বুঝিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে প্রদীপন বা TLM কি ব্যবহার করলাম? TLM হিসেবে আমি চার্ট ব্যবহার করলাম। চতুর্ভুজের আকৃতি বিশিষ্ট প্রদীপন, যেগুলো ম্যাথস কিট দেয়া থাকে বিদ্যালয়গুলোতে, সেখান থেকে আমি দেখিয়ে দিলাম, সামান্তরিক একটা দেখিয়ে দিলাম, চতুর্ভুজ দেখিয়ে দিলাম এবং এদের পার্থক্য দেখিয়ে দিলাম যে সব চতুর্ভুজ কিন্তু সামান্তরিক হতে পারে না, এমন এমন বিষয়।
মূল্যায়ন কি দিলাম, বাড়ি থেকে ধর্মটা যেটা এখানে বুঝে গেল সেটা ভালোভাবে শিখে লিখে আনবে। প্রাসঙ্গিক যৌক্তিকতা কি, প্রাসঙ্গিক যৌক্তিকতা বা পর্যবেক্ষণ যেটা, সেটা হচ্ছে সামান্তরিকের 1 নং ধর্ম বা 2 নং ধর্ম বুঝতে পারলো, শিখতে পারলো। তারপরের দিন 3 এপ্রিলে কি পাঠদান করা হলো, উপায়কে ভাগ করতে হবে, সেটা 3 এপ্রিল পাঠ করা হলো ধর্ম নাম্বার 3, সামান্তরিক সংলগ্ন কোন দুইটি পরস্পর সম্পূরক হয়। সামান্তরিকের সংলগ্ন কোন দুইটি পরস্পর সম্পূরক হয় সেই বিষয়টাকে ওই দিন আলোচনা করা হবে। তো শিখন সামর্থ্য হচ্ছে সামান্তরিকের 3 নং ধর্ম ভালোভাবে বুঝবে এবং তার ব্যাখ্যা করতে পারবে। পরিকল্পিত কার্যক্রম কি করা হলো, শ্রেণীকক্ষে বোর্ডে 3 নং ধর্ম লিখে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু সংলগ্ন কোন দুইটি পরস্পর সম্পূরক হয়, এক্ষেত্রে কাগজের সামান্তরিক আমরা ব্যবহার করতে পারি। কাগজের সামান্তরিকের মধ্যে তাদেরকে চাঁদা দিয়ে মেপে দেখতে বললাম যে সংলগ্ন কোন দুইটি মেপে দেখবে এবং যোগ করে দেখবে। তো সংলগ্ন কোন দুটো মেপে যোগ করে দেখবে যে প্রত্যেকেই সেটা 180 হয়ে যাচ্ছে, মানে সেটা পরস্পর সম্পূরক হয়ে গেল। তো সেটা গণিতের ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো বিষয় থাকে অন্য বিষয়ের উপর সেভাবে আপনাকে গুছিয়ে লিখতে হবে। তো মূল্যায়ন কি, মূল্যায়ন হচ্ছে বাড়ি থেকে ধর্মটি ভালোভাবে শিখে লিখে খাতায় আনবে এবং সামান্তরিকের 2 নং ধর্ম বুঝতে পারলো, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। তারপরের দিন কি 4 এপ্রিল হচ্ছে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেই উপায়ক নিয়ে কাজ করা হবে, সেটা পড়ানো হবে। তো এক্ষেত্রে কি শিখন সামর্থ্য হচ্ছে সামান্তরিকের 4 নং ধর্ম ভালোভাবে বুঝবে এবং ব্যাখ্যা করতে পারবে। পরিকল্পিত কার্যক্রম কি নেওয়া হলো, শ্রেণীকক্ষের বোর্ডে 4 নং ধর্মটি লিখে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে প্রদীপন হিসেবে বাঁশের কাঠি দিয়ে সামান্তরিক এবং তার বিভাজন করা হলো। বাঁশের কাঠি দিয়ে সামান্তরিক তৈরি করা হলো এবং সেটা দিয়ে বিভাজন করা হলো। 4-5টা কাঠি দিয়ে সামান্তরিক তৈরি করে মধ্যে কর্ণ টেনে দেওয়া হলো, সেটা হচ্ছে গিয়ে প্রদীপন হলো এবং এইভাবে অ্যাক্টিভিটি করানো যায় এদেরকে। তো এক্ষেত্রে মূল্যায়ন বা বাড়ির কাজ হচ্ছে বাড়ি থেকে 4 নং ধর্ম ভালোভাবে শিখে বুঝে আনবে। যেহেতু ক্লাসে বুঝে গেল ওইটাকে কিন্তু ডেফিনিশনটা শিখতে হবে, সেটা বাড়ি থেকে শিখে আসলো এবং পর্যবেক্ষণ দেখলাম যে সামান্তরিকের 3 নং ধর্ম বা 4 নং ধর্ম যেটাই হোক সেটা শিখতে পারলো, বুঝতে পারলো। তারপরের দিন কিছু বিশেষ ধরনের সামান্তরিক যেমন রম্বস এবং তার ধর্ম বোঝানো হলো। তো এক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে 5 এপ্রিল রম্বসের সংজ্ঞা এবং ধর্মগুলি বুঝতে পারবে, সেটা হচ্ছে গিয়ে শিখন সামর্থ্য। পরিকল্পিত কার্যক্রম কি করা হলো, শ্রেণীকক্ষে বোর্ডে রম্বসের সংজ্ঞা এবং ধর্ম নিয়ে আলোচনা করে বোর্ডে লিখে দেওয়া হলো। এক্ষেত্রে প্রদীপন হিসেবে আপনি ঘুড়ি বা রম্বস আকৃতির বস্তু ব্যবহার করতে পারেন। তো সেম একই জিনিস বাড়ি থেকে শিখে আনবে, শিখে আনতে পারলো, সেটা লিখতে হবে। তারপর হচ্ছে পরের দিন অর্থাৎ 5 এপ্রিল কি করলো, বর্গক্ষেত্র এবং তার ধর্ম সেটা আলোচনা করা হলো। তো বর্গক্ষেত্রের সংজ্ঞা এবং ধর্মগুলি বুঝতে পারবে। তো এক্ষেত্রে পরিকল্পিত কার্যক্রম কি, অ্যাক্টিভিটি কি করানো হলো, বর্গক্ষেত্রের সংজ্ঞা এবং ধর্ম সম্পর্কে আলোচনা করে বোর্ডে লিখে দেওয়া হলো। কাগজ ভাঁজ করে কেটে বর্গক্ষেত্র তৈরি করলো। কাগজ ভাঁজ করে সেটাকে কেটে কিন্তু বর্গক্ষেত্র তৈরি করতে শিখে গেল। তো কাগজের বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা টিএলএম হিসেবে ব্যবহার করলাম। এক্ষেত্রেও মূল্যায়ন বা বাড়ির কাজ থাকবে যে বাড়ি থেকে বর্গক্ষেত্রের সংজ্ঞা এবং ধর্ম লিখে শিখে আসবে। তো পর্যবেক্ষণ কি দেখলাম, কিছু কিছু শিক্ষার্থী শিখে আসতে পারলো। তারপর কিন্তু একদিন পুনঃশিক্ষণের জন্য রাখা হলো। কেন, ওই যে উপরেই দেখতে পাচ্ছেন আমরা 5 দিন পাঠদান করেছি এবং একদিন পুনঃশিক্ষণের জন্য রেখেছি, মোট 6 দিন সপ্তাহে ছিল। তো পুনঃশিক্ষণের জন্য কেন রাখা হলো, নিচে দেখতে পাবেন যে সংশোধনমূলক আলোচনা লিখতে হয়, সেটাতে লিখবেন অনুপস্থিতির, যেটা লক্ষ্য করা গেছে সেটাই লিখতে হবে যে অনুপস্থিতির কারণে কিছু শিক্ষার্থী চতুর্ভুজের বিভিন্ন ধর্ম ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। সেক্ষেত্রে আপনার কর্মপরিকল্পনা কি হবে, সংশোধনমূলক আলোচনার ভিত্তিতে কর্মপরিকল্পনা কি হবে, সেটা হচ্ছে পুনঃশিক্ষণের মাধ্যমে চতুর্ভুজের বিভিন্ন ধর্ম পুনরায় আলোচনা করতে হবে। তো পুনঃশিক্ষণ কবে দেওয়া হলো, 7/4/2018। নিচে থাকবে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, তারপরের পেজে নিচে থাকবে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার স্বাক্ষর। তো এই হচ্ছে মোটামুটি সাপ্তাহিক পাঠ পরিকল্পনা, সেটা দেখালাম। তারপরেও কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। সাপ্তাহিক পাঠ পরিকল্পনার পরের পেজে থাকছে শিক্ষকের পর্যবেক্ষণ। সেখানে 6টা পর্যবেক্ষণ লিখে রাখার জায়গা দেওয়া হয়েছে। তো একটা সপ্তাহে তো আপনার 6টা ক্লাস থাকবে, তো 6টা ক্লাসের ক্ষেত্রে 6টা পর্যবেক্ষণ সেখানে লিখে রাখতে হবে। দেখুন যে শিক্ষকের পর্যবেক্ষণ, শিক্ষকের নাম, বিষয়, শাখা, মাস, শ্রেণী লিখতে হচ্ছে, তারপর ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীর নাম লিখতে হচ্ছে। আপনি প্রথম দিন যে সোমবারে যে ক্লাসটা করলেন সেক্ষেত্রে ধীর গতি সম্পন্ন শিক্ষার্থী কাদের পেয়েছেন তাদের নাম লিখবেন। তারপর মঙ্গলবার দিন যাদের পেয়েছেন সেটা সেখানে লিখবেন। বুধবার দিন যেটা পাঠ করিয়েছেন সেখানে ধীর গতি সম্পন্ন যাদের পেয়েছেন তাদের নাম এইভাবে করে লিখে রাখতে হবে 6টা। তো সেটা হচ্ছে একটা শ্রেণীর জন্য। যদি আপনার 2টা শ্রেণী বা 3টা শ্রেণীতে ক্লাস থাকে তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হবে। এই যে আমি একটা শ্রেণীতে দেখালাম, আপনার যদি অন্য শ্রেণীতেও ক্লাস থাকে তাহলে কিন্তু লেসন প্ল্যানের পরবর্তী পেজগুলোতে আপনাকে লিখতে হবে।
একটা পেজে লিখলে হবে না। যেমন এই যে সপ্তম শ্রেণীতে আর একটা ক্লাস ছিল, আমরা তো অষ্টম শ্রেণীতে দেখলাম, সপ্তম শ্রেণীতে ক্লাস ছিল, সেটা কিন্তু ওই যে পরে আবার সাপ্তাহিক পাঠ পরিকল্পনায় লিখতে হবে সেটা, এবং তার পরের পেজেই সেই শিক্ষকের পর্যবেক্ষণটা এখানে লিপিবদ্ধ করে রাখতে হবে। তো সেখানে হচ্ছে ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীর নাম লিখতে হবে, এবং ধীর গতিসম্পন্ন শিক্ষার্থী যাদেরকে পাওয়া যাবে তাদেরকে কিন্তু সংশোধনমূলক পাঠ করাতে হবে, সেটাও লিপিবদ্ধ করে রাখতে হবে, সেটাও আমরা জাস্ট দেখে নিচ্ছি। ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটা ফরম্যাট রয়েছে, শিক্ষক শিক্ষকের নাম লিখবেন, শ্রেণী লিখবেন, শিক্ষার্থীর নাম লিখবেন। সেখানে কিন্তু ওই ধীর গতিসম্পন্ন যারা শিক্ষার্থী এসেছিল তাদের নামই এখানে লিপিবদ্ধ হবে, এবং FA1 বা FA3 কি কি রেজাল্ট করতে পারলো সেটা এখানে লিখতে হবে। উৎকর্ষতা বৃদ্ধির জন্য শিখন কবে দিয়েছেন, কোন মাসে শিখন কোন শনিবারে দিয়েছেন সেই ডেটটা লিখতে হবে, কোন বিষয়ে শিখন দিয়েছেন, কি প্রসঙ্গে শিখন দিয়েছেন, যেমন যে চতুর্ভুজের ধর্ম বুঝতে পারেনি তাহলে শিক্ষার্থীর নাম লিখবো, যে পারেনি তার নাম লিখবো। FA1 FA3 এটা পরে লিখবো আমি। উৎকর্ষতা বৃদ্ধির জন্য কোন মাস, যেমন এপ্রিল মাস, শনিবার কোন শনিবার, ডেটটা আমি লিখলাম। এই ডেটে আমরা চতুর্ভুজের ধর্ম সম্বন্ধে বুঝিয়েছি। তারপর ওই যাদেরকে বোঝানো হলো পরবর্তীতে FA1 বা FA3 পরীক্ষায় তাদের কি রেজাল্ট হলো সেটা কিন্তু এখানে পরবর্তীতে লিখতে হবে। এবং সেখানে একটা ফরম্যাট দেওয়া আছে যে পরিপূরক গঠনমূলক মূল্যায়ন, যদি পরীক্ষায় রেজাল্ট খারাপও হয় তাদের জন্য কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিতে হবে, এবং এক্ষেত্রে তাদের রেজাল্ট কি হলো সেটাও এখানে লিখতে হবে। যেমন বিষয়, শাখা, মাস, উৎকর্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণের পর মূল্যায়ন, যদি না পারে সেটাকে, যে জিনিসটা পারেনি সেটা আবার ওদেরকে বোঝাতে হবে এবং ওইখানে লিপিবদ্ধ করে রাখতে হবে, এবং তার ক্ষেত্রে তাকে আবার পুনরায় মূল্যায়ন করতে হবে। সেটা লিখিত মূল্যায়ন নাও হতে পারে, মৌখিক মূল্যায়ন হতে পারে, অ্যাক্টিভিটির মাধ্যমে মূল্যায়ন হতে পারে, কারণ মূল্যায়ন তো শুধু লিখিত মূল্যায়নই হবে এমন কোনো কথা নেই, যে কোনোভাবেই হোক না কেন তাকে মূল্যায়ন করতে হবে এবং যাচাই করে দেখতে হবে কতটা যে শিখতে পেরেছে। তো সেটা কিন্তু এইভাবে ফরম্যাটে লিখে রাখতে হয়। তারপর শিক্ষার্থীর কর্তৃত্ব সারণী বলে একটা টেবিল দিয়েছে, সেটাও আপনাকে লিখতে হবে। পঠন পাঠনের মোট দিন, এক্ষেত্রে আপনি যাদেরকে ক্লাস করাচ্ছেন আপনার কাছে স্টুডেন্টদের নাম সেখানে লিখতে হবে। যেমন যে পঠন পাঠনের মোট দিন 1 জানুয়ারি হইতে 30 জুন, তারপর হচ্ছে 1 জানুয়ারি হইতে 30 জুনের মধ্যে মূল্যায়ন একের ক্ষেত্রে, অর্থাৎ SA1 এর ক্ষেত্রে কতদিন সে বিদ্যালয়ে এসছে, প্রত্যেক মাসের ক্ষেত্রে সেটা লিখতে হবে। যেমন দেখুন যে জানুয়ারিতে মোট কতদিন ছিল, কতদিন উপস্থিত ছিল, ফেব্রুয়ারিতে মোট কতদিন ছিল, কতদিন উপস্থিত ছিল, এইভাবে প্রত্যেক মাসে লিখে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল বা আসামের টিচার্স ডায়েরির ফরম্যাটটা কেমন সেটা আমার জানা নেই, তবে ত্রিপুরার ফরম্যাটটা নিয়ে আমি আলোচনা করলাম। এমন ভাবে লিখতে হয় এক্সিস্টিং টিচার্স ডায়েরি, কিন্তু বর্তমান শিক্ষাবর্ষে 2019-20 কিন্তু টিচার্স ডায়েরিটাও কিছুটা চেঞ্জ হতে পারে। দুটো মিটিং গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম যেহেতু এখন থেকে 5E মডেলের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া শুরু হয়েছে, তো 5E মডেলের শিক্ষাদান করতে গেলে কিন্তু সেই এক্সিস্টিং লেসন প্ল্যানে চলবে না, কিছুটা চেঞ্জ হতে পারে। তো যদি চেঞ্জ হয়, নতুন টিচার্স ডায়েরির ফরম্যাট আসে বা লেসন প্ল্যানের ফরম্যাট আসে, সাপ্তাহিক পাঠ পরিকল্পনার ফরম্যাট আসে, তাহলে সেটা নিয়ে আমি আলোচনা করব। বর্তমানে যেটা চালু রয়েছে এখন পর্যন্ত সেটাই নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আপনাদের অনেকের একটু সমস্যা হয়েছিল যে টিচার্স ডায়েরি কিভাবে লিখতে হবে, তাদের সমস্যাটা কিছুটা লাঘব হবে হয়তো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও চেষ্টা করবো অন্যভাবে বুঝিয়ে দেওয়ার। ডিএলএড শিক্ষার্থীরা কিন্তু কোর্স 507 5E মডেল পেয়েছিলেন, তারপরে নতুন যেহেতু ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে 5E মডেলের মাধ্যমে শিক্ষাদান, তো সেটা নিয়ে আমি জাস্ট একটু বলছি, সেটা নিয়ে আমি পুরোটা ডিসকাশন পরে করবো, আজকে জাস্ট 5E মডেল একটু বলছি। সেখানে 5E থাকছে এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এক্সপান্ড এবং ইভালুয়েশন। তো এঙ্গেজটা হচ্ছে প্রি রিডিং, রিডিং এর আগে তাকে এঙ্গেজ করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লোর অ্যাক্টিভিটি, সেটা এক্সপ্লোরের মধ্যে থাকবে স্টুডেন্টের অ্যাক্টিভিটি, এক্সপ্লেনের মধ্যে থাকবে রিডিং থরলি, সরব পাঠ, নীরব পাঠ, সেটা হবে টিচার্স অ্যাক্টিভিটি। তারপর এক্সপান্ডের ক্ষেত্রে থাকবে নেচারের সাথে তার টপিকটাকে রিলেটিং করা, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে রিলেটিং করা সেটা। তারপর ইভালুয়েশনটা হচ্ছে কি লার্নিং আউটকাম। এইভাবে কিন্তু 5E মডেল শিক্ষাদান করতে হবে, এবং 5E মডেলেই কিন্তু হয়তো লেসন প্ল্যান তৈরি করতে হতে পারে, সাপ্তাহিক পাঠ পরিকল্পনা তৈরি করতে হতে পারে। এক্সিস্টিং লেসন প্ল্যানের ফরম্যাট গুলো কিন্তু আমি ওয়েবসাইটে দিয়ে দেবো smdntutorial.blogspot.com, সেখান থেকে আপনি অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।